আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। এখন ডাম্পলিং রান্না করছি, আর আজকে যেভাবে আমি ডাম্পলিংটা রান্না করছি এইটা কিন্তু বেশ অনেক দিন ধরেই ট্রেন্ডে আছে, তবে আমার কিন্তু এটা ট্রাই করা হয়নি। আমার কাছে মনে হয় যে আমি বুঝি সবার শেষে এইভাবে ডাম্পলিংটা রান্না করছি। আর এই ডাম্পলিংয়ের স্পেশালিটি হচ্ছে এক পাশে ফ্রাই করা থাকবে আর এক পাশে বয়েল করা থাকবে। তো এই যে আমি এক পাশ ফ্রাই করে নিয়েছি, এখন সামান্য পানি দিয়ে অপর পাশটা মানে বয়েল হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর এখানে হচ্ছে ডিপিং সস বানাচ্ছি। এই সসটাও আমি অনেক দিন ধরে দেখছি কিন্তু আমার ট্রাই করা হয়নি। নর্মালি হচ্ছে আমি মোমো খেলে দেখা যায় যে চিলি সস আছে সেটা ইউজ করি, নয়তো এবিসি দিয়ে একটা সস রেডি করে সেটা দিয়ে খাই। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম করে ডিপিং সসটা ট্রাই করা যাক। আর এটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, বাসায় ট্রাই না করে থাকলে আমি বলবো মাস্ট এটা ট্রাই করবেন। প্রথমে আমি রসুন কুচি দিয়েছি, তারপর হচ্ছে মানে পেঁয়াজ কলি, চিলি ফ্লেক্স, তারপর দিয়েছি হচ্ছে লবণ, চিনি, সেজেমি সিডস। এখন দিয়ে দিলাম একদম ধোয়া ওঠা যে তেল, তেলটাকে অনেকক্ষণ পর্যন্ত গরম করতে হবে যেন এই মিক্সচারে দেওয়ার সাথে সাথে এরকম মানে একটা সাউন্ড হয় আর ধোয়া ওঠে। তো এখন সব কিছু আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর আপনারা যদি মানে ঝাল বেশি খেতে চান, মিষ্টি কম খেতে চান, তাহলে হচ্ছে সেই পরিমাণ মানে অ্যাডজাস্ট করে দিবেন। তো আমার কাছে এই সসটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তো এর জন্য আমি এখানে চিনির পরিমাণ আর হচ্ছে টমেটো সসের পরিমাণ একটু বেশি দিয়েছি। আর সেই সাথে দিয়েছি হচ্ছে সয়া সস। তো এগুলো হচ্ছে অ্যাডজাস্ট করে বানাবেন, কিন্তু মানে ডাম্পলিং খেতে যারা পছন্দ করেন আমি তাদেরকে বলবো যে এটা যদি বাসায় ট্রাই না করে থাকেন অবশ্যই এই ডিপিং সসটা দিয়ে ডাম্পলিং আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, মানে খুবই মজার হয়। আমি ফার্স্ট টাইম বানিয়ে তো আমি নিজেই এটার প্রেমে পড়ে গিয়েছি, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আর এই সসটা আপনারা বানিয়ে মানে ফ্রিজে 4-5 দিন হয়তো বা আরও বেশি দিনও রাখা যেতে পারে, আই এম নট শিওর, কারণ আমি হচ্ছে 4-5 দিনই ফ্রিজে রেখেছিলাম। তো 4-5 দিন পর্যন্ত আর কি ভালো ছিল এই সসটা। আর এখানে হচ্ছে আমি এই যে টেস্টি টিবেতের যে মানে ফ্রোজেন ডাম্পলিং থাকে সেটাই আমি এখন খাই। তার কারণ হচ্ছে আমি বাসায় বানালে কিংবা অন্য যে ডাম্পলিংগুলো থাকে লিয়ানা খেতে চায় না, কিংবা টেস্টি টিবেটের যে আপনার অন্যান্য ফ্লেভার্স মানে ডাম্পলিং আছে সেটাও লিয়ানা খায় না। লিয়ানা শুধু যে চিলি চিকেন আছে সেটা পছন্দ করে। এর জন্য এখন হচ্ছে আমি ফ্রোজেন ডাম্পলিংটা কিনে নিয়ে আসি চিলি চিকেন ফ্লেভারের। এখন আমি সসটা উপর দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি, কারণ বেশি এটা খাওয়া যায় না, একে তো ঝাল, তারপর হচ্ছে আবার তেল বেশি, তো অল্প করে খেলে বেশি মজা লাগে। তবে একটু মিষ্টি মিষ্টি হলে ওই যে বললাম যে খেতে বেশি ভালো লাগে। আর এই সসটা কিন্তু ওই যে আমরা রেস্টুরেন্টে গেলে যে চিলি অয়েল ডাম্পলিং খাই না, অনেকটা ওই রকম টেস্ট। এই তো রেডি হয়ে গেল আমার ট্রেন্ডিং ডাম্পলিং আর ডিপিং সস। আচ্ছা, আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমার গত বছরের ব্লগ। অ্যাকচুয়ালি মানে এরপর আরও 2টা ব্লগ হয়তো বা আমি শেয়ার করব, 2টাই গত বছরের। আর এই ব্লগগুলো হচ্ছে দাওয়াত রিলেটেড। আমি লাস্ট ইয়ার হচ্ছে মানে 27 তারিখে আমার পাশে একটা দাওয়াত মানে প্ল্যান করেছিলাম, তো সেই ব্লগগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো মূলত আমি দাওয়াতের আগে মানে কি করি, যেহেতু আমি সব কিছু একাই মানে প্রিপেয়ার করে থাকি, তো আমি হচ্ছে সব কিছু রুটিন ওয়াইজ করার চেষ্টা করি যেন একটা পারফেক্ট দাওয়াত আমি রেডি করতে পারি আর কি। তো এর জন্য আমি সবার প্রথমে তো মানে ইনভাইট করি, তারপর দেখি যে কে আসবে কে আসবে না। তো সবাই মোটামুটি আসলে কিংবা না আসলে মানে যাই হোক না কেন, তারপর হচ্ছে আমি আমার মেনুটা ডিসাইড করি, মানে পার্সন অনুযায়ী আমি মেনুটা ডিসাইড করি। মানে সবাইকে তো আর সব কিছু খাওয়ানো পসিবল না, আবার মানে সবাই সব কিছু খেতে পছন্দও করে না। তো আমি দেখি যে মানে কোন গ্রুপটা কী ধরনের খাবার খেতে পছন্দ করে, ওই অনুযায়ী হচ্ছে আমি আমার মেনুটা ডিসাইড করি। আর ডিসাইড করার সাথে সাথে আমি হচ্ছে বাজার করার আগে সব কিছু লিখে ফেলি যে আমি মানে কি কি সার্ভ করব। লেখার পর যেটা করি সেটা হচ্ছে আমার ঘরে কি আছে কি নেই এগুলো চেক করি, করে তারপর হচ্ছে আমি বাজারটা করে থাকি।
আর আমি হচ্ছে নর্মালি তো একটু অন্য রকমের মানে খাবার দাবার অ্যারেঞ্জ করি, মানে রেগুলার খাবারের পাশাপাশি একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি। তো দেখা যায় একটা খাবার রান্না করার সাথে আমার আরও 4টা খাবার মানে রান্নার রিলেটেড মানে থাকে আর কি। দেখা যায় মেনটা রেডি করার আগে আমাকে আরও 3 ধরনের 4 ধরনের জিনিস মানে প্রসেস করতে হয়, তারপর হচ্ছে একটা খাবার গিয়ে রেডি হয়। তো এর জন্য আমি সব কিছু একটু একটু করে মানে লিখে রাখি, তারপর হচ্ছে আমি সব কিছু রেডি করি আর কি। যদিও আমি আজকে যে মেনুগুলো আমি রেডি করছিলাম সেগুলো মানে আমি করতে পারিনি, তার কারণ কি সেটা হচ্ছে আমি আপনাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। আর কেন জানি আমি আজকে একদমই কথা বলতে পারছি না, মানে আমার এমন শীত করছে, মানে পুরো কাঁপুনি আসছে, মানে এরকম একটা অবস্থা। তো আমার ঘরে কি আছে সেগুলো চেক করার পর আমি গিয়েছিলাম হচ্ছে ডিসিসিতে। যদিও আমি যা খুঁজছিলাম সব কিছু আজকে পাইনি, তো যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে এসেছি। সেই সাথে কিছু মানে মাছও কিনেছি, মানে স্যামন মাছ যেটা, সেটা তো ডিসিসি ছাড়া পাওয়া যায় না, আর অন্য কোথাও পাওয়া গেলেও অনেক দাম। তো সেগুলো আমি যেগুলো হচ্ছে ফ্রিজে রাখার ওইগুলো রেখে দিয়েছি, আর বাকি টুকিটাকি জিনিসগুলো হচ্ছে এখন বের করে নিচ্ছি। আমি কিন্তু যেই মেনু ডিসাইড করেছিলাম সেই অনুযায়ী এখানে টুকিটাকি কিছু বাজার করেছি, তবে পরবর্তীতে আমার মেনু চেঞ্জ হয়ে গিয়েছে। সেই সাথে আমি এখানে হচ্ছে যে ওয়ান টাইমের কিছু ডেজার্ট কাপ কিনেছি। আমার ঘরে কিন্তু অলরেডি ডেজার্ট কাপ বেশ অনেকগুলোই আছে, তো আমি একটু অন্যরকম করে অন্য কিছু চিন্তা করেছিলাম দেখে এই ডেজার্ট কাপগুলো কিনেছিলাম। ভেবেছিলাম একটু স্পেশালভাবে সালাদ বানিয়ে এইগুলোতে আমি সার্ভ করব, কিন্তু পরবর্তীতে আমার সেটা আর হয়ে ওঠেনি। স্পেশাল সালাদ তো দূরে থাক, মানে আমি নর্মাল তেমন কোনো সালাদও মানে ভালো মতো বানাতে পারিনি। তো যাই হোক, এখানে আমি কিছু সবজি কিনে নিয়ে এসেছি। আচ্ছা, মানে গত ব্লগের আগের ব্লগে এক আপু জানতে চাচ্ছিলেন যে আমি বেবি কর্ন কোথা থেকে কিনেছিলাম। তো এই যে আপু, আমি বেবি কর্ন হচ্ছে গুলশান ডিএনসিসি থেকে কিনে নিয়ে এসেছি। শুধু বেবি কর্ন না, আপনারা বাইরের মানে যে সবজিগুলো আছে মানে থাই, চাইনিজ, এই সবজিগুলো আপনারা অলওয়েজ কিন্তু গুলশান ডিএনসিসিতে পাবেন। তবে শীতের সময় দেখা যায় একটু প্রাইস কম থাকে, আর শীত না থাকলে দেখা যায় প্রাইসটা একটু বেশি থাকে। তো এখন হচ্ছে আমি বাজার গুছিয়ে এখন ঘরে যে টুকিটাকি কাজ আছে সেগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। আমি কিন্তু অলওয়েজ শীতের সময় আমার যে কোনো দাওয়াত প্ল্যান করে থাকি। তো আপনারা যারা আমার আগে থেকে ব্লগ দেখেন তারা জানেন। তো এর আগেও আমি দাওয়াত রিলেটেড বেশ কয়েকটা ব্লগ শেয়ার করেছি। আর তার কারণ হচ্ছে যে সবসময় বলি আমার বাসায় প্রচুর গরম থাকে, আমি গরমের সময় কাউকে ইনভাইট করি না, শীতের সময় করার চেষ্টা করি। এখন মানে যারা আসতে পারেন আসেন, আর যারা আসতে পারেন না তারা তো আসেন না। আচ্ছা, রাইসা আপু আমাকে লাস্ট ব্লগের আগের ব্লগে খুব সুন্দর আর অনেক বড় একটা কমেন্ট করেছিলেন। তো থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। লাস্ট ব্লগে আমি আপনার নামটা বলতে চেয়েছিলাম, কিন্তু ব্লগ রিলেটেড কথা বলতে বলতে আমি আর বলতে পারিনি, আপনার কমেন্টও পড়তে পারিনি। আর আজকে আপনার কমেন্টটা আমি ভুলে গিয়েছি, এর জন্য পড়তে পারলাম না। আচ্ছা, আর এম হচ্ছে এখানে ফ্যান ক্লিন করছে। তো অনেকে আবার ভাববেন যে আমি তাকে দিয়ে ফ্যান কেন ক্লিন করাচ্ছি, কারণ অনেকে অনেক কিছু বলেন আর কি, কেন ওকে দিয়ে এটা করাই, থালাবাটি ধোয়াই, মানে কফি বানাই। তো যাই হোক, আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমি কিন্তু মানে কাজ কিন্তু আমরা হচ্ছে দুজনে মিলেই ভাগ করে করি। আর এটা আমি তাকে কিন্তু জোর করে করাই না, সে নিজে থেকেই করে। কারণ একজন ভালো মানুষ মানে কিংবা ভালো হাজব্যান্ড দেখবেন যে তার ওয়াইফকে একা কাজ করতে দিয়ে সে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না। তো যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সো আমার মানে অনেক কাজেই কিন্তু সে আমাকে হেল্প করে। বাইরের কান্ট্রিগুলোতেও আপনারা দেখবেন যে হাজব্যান্ড ওয়াইফ মিলে কিন্তু সব ধরনের সব কাজ করছে, ইভেন রান্না পর্যন্ত করছে। তো আমরা বাঙালিরা যদি হাজব্যান্ডকে দিয়ে কোনো কিছু করাই কিংবা নিজে থেকে কেউ কিছু করতে চায়, দেখা যায় যে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, কথা বলেন কেন করাচ্ছি এটা সেটা। আসলে মানে কাউকে দিয়ে কোনো কিছু করাতে হয় না, কারো যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু সে নিজে থেকেই সেই কাজটা করতে পারে। তো আরএম হচ্ছে ঠিক অমন, আমাকে দিয়ে সব কাজ সে করায় না, আমাকে করতে দেখলে সেও আমাকে হেল্প করে। ইভেন তার কোনো পার্সোনাল কাজও সে আমাকে দিয়ে করায় না, মানে তার নিজের কাজ সে নিজে করে এবং আমাকেও হেল্প করে। আর এটা কিন্তু অনেক আগে থেকেই করে, আর এখন আমি ব্লগ করেই দেখে আর কি একটু একটু আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক,
দাওয়াতের আগে আমার মানে প্ল্যান থাকে যে আমার পুরো বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, কোথাও কোনো ময়লা থাকতে পারবে না। যদিও সারা বছর ক্লিনই থাকে, তারপরও দাওয়াতের আগে কেন জানি মনে হয় যে আমার এখানে মানে অপরিষ্কার, ওইখানে অপরিষ্কার, মানে সব কিছু আমাকে ক্লিন করতে হবে। তো আমি হচ্ছে সেগুলোই করি আর কি, টুকিটাকি করে আস্তে আস্তে করে সব কিছু ক্লিন করি। আর এবার হচ্ছে সব কিছু ক্লিন করা সত্ত্বেও আমি একটা কাজ করতে ভুলে গিয়েছি, আর সেটা হচ্ছে আমার বেডরুমের যে জানালা আছে সেইটার গ্রিল আমি হচ্ছে সামহাও ক্লিন করার কথা আমার একদমই মনে ছিল না। তো এবার যেটা হয়েছে যে আমার বাসায় যারা এসেছিল, তো একটা মানে ছোট্ট গেস্ট ছিল আমাদের, সেই মানে এত মানে খুবই ছোট আর কি। তো সে হচ্ছে যে মনে করেন আমার যে বেডরুম আছে সেই বেডরুমের জানালার উপরে উঠে গিয়েছে। তো আমি মানে এত লজ্জা পেয়েছি, আর আমার কাছে মনে হলো যে আমার সব কিছু ক্লিন, কিন্তু সে কেন মানে এই অপরিষ্কার জায়গাটার মধ্যেই তাকে উঠতে হবে। তা আমি তাকে যতবার বলছিলাম যে মামুনি তুমি অন্য জানালায় গিয়ে উঠো, অন্য ইয়েতে করো না, সে মানে এখানেই উঠবে, তাকে মানে নামানো যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো আমি খুবই লজ্জায় পড়ে গিয়েছিলাম, ভাবলাম যে সব কিছু এত ক্লিন করার পরও আমি এই জায়গাটার কথা কিভাবে ভুলে গেলাম। আমি আমার ভ্যানিটিটাও একটু গুছাতে চাচ্ছিলাম গেস্ট আসার আগে। তো সেটা ক্লিন করতে গিয়ে এই যে দেখেন যে মানে শ্যাডো, কতগুলো শ্যাডো আমি বের করেছি। আর এগুলো দেখে আমার এত কষ্ট লাগছিল, মানে সবগুলো শ্যাডো বক্স আমার একবার এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। মানে আমি হচ্ছে লিটারেলি হচ্ছে মানে 3-4টা এরকম হচ্ছে আপনার কালার হয়তো বা ইউজ করেছি। আর এই শ্যাডো বক্সটা আমার এত পছন্দের ছিল, কিন্তু বেশি দিন আমি ইউজও করতে পারিনি। তো শ্যাডো বক্স দেখলেই কিনতে ইচ্ছে করে, কিনি, কিন্তু সবগুলো কালার না আমার ইউজ করা হয় না। আর এখানে যে হুদা বিউটির এই বক্সটা আছে, এটা হচ্ছে লিয়ানা আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। তো ওইটা আমি সবচেয়ে বেশি ইউজ করেছি, কারণ ওইখানে যে কালারটা ছিল না, সেই কালারটা দেখা যেত আমি যে কোনো জায়গায় যাই না কেন ইউজ করতাম, আমার ভালো লাগতো। আর এই হোয়াইট হাউসের এই বক্সটা কিনেছিলাম আমি বেশ কয়েক বছর আগে, আমার কাছে খুব ভালো লেগেছিল এই প্যালেটটা, কিন্তু সামহাও হচ্ছে মানে বেশি একটা ইউজ করা হয়নি। তো সব কিছু ধরে এখন আমাকে ফেলে দিতে হচ্ছে, আর কষ্টও লাগছে। তো যাই হোক, আমি হচ্ছে মানে এখানে কিছু সসেস ব্রেড রোল বানিয়েছি। তো এগুলো আগে থেকে বানিয়ে আমি হচ্ছে ফ্রোজেন করে রাখছি অ্যাপেটাইজারের জন্য। তো আরও কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু সেগুলো আর করা হয়নি। ওই যে বললাম আমি আমার মেনু চেঞ্জ করেছি, সেই সাথে কিছু বিফ টিকিয়া, তারপর আরও অন্যান্য জিনিসও আমি ফ্রোজেন করেছি, কিন্তু সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো কারণ হচ্ছে একাই তো সব কিছু করতে হয়, তো হুটহাট করে দেখা যায় করি, আবার হচ্ছে রেখেও দেই, আর মাঝে মধ্যে মানে রেকর্ড করার কথা মনেও থাকে না। আচ্ছা, দাওয়াত হোক আর যাই হোক, আপনি যদি কিছু কাজ আগে থেকেই মানে করে রাখেন, করতে থাকেন, কিংবা প্ল্যান অনুযায়ী কাজ করেন, তাহলে কিন্তু এটা কোনো ব্যাপারই না। মানে নর্মালি যাদের ঘরে অনেক মানুষ আছেন তারা কিন্তু আজকে দাওয়াত দিয়ে আগামীকালকেও অনেক খাবার রান্না করে সার্ভ করতে পারেন, কিন্তু যাদের ঘরে কেউ নেই তাদের কাছে এটা কিন্তু খুবই মানে একটা চিন্তার বিষয়। বিশেষ করে আমার বাসায় যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে, তাতেই আমি চিন্তায় পড়ে যাই যে কি তাকে মানে দিব, কিংবা আমি যা জানি দেখা যায় আমি সেগুলোর মধ্য থেকে রান্নাও ভুলে যাই। তো দাওয়াতের সময় আমার মোস্ট অফ টাইম এরকম হয়, আমি কি কি রান্না করতে পারি সেটাই সবার আগে ভুলে যাই। তো এর জন্য আরেম আমাকে বলে যে এক কাজ করো, ফেসবুকে গিয়ে ছবি দেখাও, কারণ আমি যাই রান্না করি সেটা দেখা যায় যে আমি ছবি তুলে নিউজ ফিডে আপ দেই। তো সেখানে গেলে না দেখা যায় আমি কি কি রান্না করেছি কিংবা জানি। আর এখন তো হচ্ছে ইউটিউব আসছে, তো ইউটিউবে মানে মোস্ট অফ জিনিস শেয়ার করে রাখি আর কি, রেকর্ড করে। তো এখন টুকিটাকি কাজ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ। আল্লাহ হাফেজ।